ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি ভেক্টরটা শুরু করব। এর আগের ক্লাসে তোমাদের আমি পুরো যে কোর্স স্ট্রাকচার, নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর যে কোর্স স্ট্রাকচার সেটা নিয়ে ডিসকাস করেছিলাম, কীভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে অ্যান্ড কীভাবে তোমাদেরকে পড়তে হবে। প্রথম সেমিস্টারটা তোমরা জানো এমসিকিউ বেসিস হবে, কিন্তু সে যাই হোক আমাদেরকে পড়তে হবে ইন ডিটেলস। প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদেরকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো সেগুলো আমরা পরপর করবো এবং প্রথম চ্যাপ্টার যেটা আমি স্টার্ট করছি সেটা হচ্ছে ভেক্টর। এবং কেন আমি ভেক্টর শুরু করছি সেটাও আমি বলেছিলাম আগের ক্লাসে। ভেক্টর হচ্ছে কি একটা বেসিক্যালি ম্যাথমেটিক্যাল টুলস ফর ফিজিক্স। মানে ফিজিক্স পড়ার জন্য যে ম্যাথমেটিক্সটা তোমাদের লাগবে, যেরকম ধরো ক্লাস 10 অবধি তোমরা যা ম্যাথমেটিক্স পড়েছো সেটা তো লাগবেই, শুধু তাই নয় ক্লাস 11-12 যে ম্যাথমেটিক্স তোমরা পড়বে সেটাও লাগবে ফিজিক্সে। তো ম্যাথমেটিক্যাল টুলস যেগুলো রয়েছে ফিজিক্সে সেগুলো জানা খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যে পোর্শনগুলো লাগবে সেগুলো জানা খুবই ইম্পর্ট্যান্ট। ওই জন্য আমি প্রথমেই ভেক্টর শুরু করছি। দেখো, যে ম্যাথমেটিক্স তোমরা জানো এখনো পর্যন্ত, যে ম্যাথমেটিক্স তোমরা করেছো সেটা হচ্ছে আসলে স্কেলার বীজগণিত বা স্কেলার অ্যালজেব্রা আমরা বলতে পারি। কিন্তু এখানে বিভিন্ন ভেক্টর রাশি যখন আমরা অপারেশন করব, যেমন তোমরা শুনেছো ক্লাস 9-10-এ যে বল একটি ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি। তো এই রাশিগুলো নিয়ে যখন আমরা ডিসকাস করব, তাদের যখন যোগ বিয়োগ হবে সেগুলো সব ভেক্টর নিয়ম অনুযায়ী হবে। তাহলে আমাদেরকে অবশ্যই প্রথমে ভেক্টরের যে নিয়ম রয়েছে, ভেক্টরের যে যোগ করার যে পদ্ধতি রয়েছে, ভেক্টরের বিয়োগ করার যে পদ্ধতি রয়েছে, ভেক্টরের যে গুণ রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তো সেগুলো আমরা ধীরে ধীরে পড়বো। তো প্রথমে আমরা বেসিক যে ফাউন্ডেশনটা সেটা স্টাবলিশ করব। তার জন্য আমাদেরকে জানতে হবে ভেক্টর বলতে কি বোঝায়, ভেক্টর কত রকমের হয়, কি কি ভেক্টর হয়, ভেক্টরকে কীভাবে নোটেশন করা হয়, এই সমস্ত আমরা বেসিক বিষয় কিছু প্রথমে পড়বো। ওকে, তো দেখো বেসিক্যালি তোমাদের বইতে যদি তোমরা দেখো, এই যে তোমাদের ইউনিট 2-তে ভেক্টর রয়েছে এবং তার সঙ্গে মোশন এন্ড প্লেন, যেটা অর্থাৎ দ্বিমাত্রিক গতি, সেই দ্বিমাত্রিক গতি, প্রজেক্টাইল মোশন এইসব রয়েছে। কিন্তু আমি কি করব, প্রথমে তোমাদেরকে ভেক্টর পড়াবো, ভেক্টরের পর আমরা একমাত্রিক গতি পড়বো, তারপর আমরা দ্বিমাত্রিক গতি পড়বো। এইভাবে আমি সাজিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, এবং তোমরা যদি ভিডিওগুলো পরপর ফলো করো একদম পরিষ্কার বুঝতে পারবে। ওকে, সো আমরা স্টার্ট করছি ভেক্টর। তো দেখো প্রথমে আমি বলি যে যদি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি, রাশি বলি, রাশি বলতে কি বোঝায়, যে কোনো ভৌত রাশি বলতে কি বোঝায়, যে কোনো রাশি যাকে আমরা পরিমাপ করতে পারি, এনি ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজারেবল, যেটা পরিমাপযোগ্য সেটাই হচ্ছে রাশি, ভৌত রাশি। সেই ভৌত রাশিকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। দুভাগে ভাগ করে আমরা পড়ি। ওকে, কতগুলো রাশিকে আমরা স্কেলার রাশি বলে থাকি, কতগুলো বিশেষ বৈশিষ্ট্য বহন করলে তাকে আমরা স্কেলার রাশি বলে থাকি, আবার কিছু বিশেষ বৈশিষ্ট্য বহন করলে তাকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। তো যদি আমরা ভৌত রাশির কথা বলি প্রথমে, ভৌত রাশি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি, এনি ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি, তোমরা কিন্তু নোট করবে। ওকে, ক্লাস নোটটা যেন ঠিক থাকে। ফিজিক্যাল কোয়ান্টিটি যেরকম তোমরা অফলাইন ক্লাস পড়লে যেরকম নোট করো, নোটবুক নিয়ে বসবে। ওকে, যা যা আমি লিখছি এখানে বোর্ড ওয়ার্ক, সেই বোর্ড ওয়ার্ক তোমরা পরপর হেডিং দিয়ে লিখে যাবে। তোমরা দেখবে পুরো ফিজিক্সের যে কনসেপ্ট তোমাদের কাছে এমন স্মুথ হয়ে যাবে যে ফিজিক্স সাবজেক্ট নিয়ে কোনো টেনশন থাকবে না। এইটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি যদি তোমরা ভিডিওগুলো পরপর ফলো করো। ওকে, তো হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি? ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ আমরা বলতে পারি ভৌত রাশি। ভৌত রাশি, তো দেখো ভৌত রাশি কাকে বলে, একটু তোমরা হাতের লেখাটা অ্যাডজাস্ট করবে, কারণ পেন টেপে লিখছি তো অতটা হাতের লেখা স্পষ্ট যেরকম বোর্ডে লিখলে হয় অনেক সময় হয় না, আমি চেষ্টা করবো। ওকে, তো হাতের লেখাটা একটু অ্যাডজাস্ট করবে, ভালো লাগবে তোমাদের ক্লাসগুলো। তো দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি বলতে কি বোঝায় না, পরিমাপযোগ্য যে কোনো রাশি। আমরা ডেফিনেশন হিসেবে লিখতে পারি পরিমাপযোগ্য যে কোনো রাশিকেই ভৌত রাশি বলা হয়। পরিমাপযোগ্য যে কোনো রাশি, পরিমাপযোগ্য যে কোনো রাশি। যেরকম ফর এক্সাম্পল আমরা যদি বলি, যেমন ধরো আমরা যদি কোনো বস্তুর ভরকে আমরা পরিমাপ করতে পারি, মাস। আমরা যদি বলি যে ওজন, বলতে পারে সরণ, ভৌত রাশি হতে পারে সরণ। দূরত্ব একটা ভৌত রাশি হতে পারে, দেখো বল ভৌত রাশি হতে পারে। তো এই ধরনের প্রচুর ভৌত রাশি আছে যেগুলো পরিমাপযোগ্য। তো দেখো যে কোনো ভৌত রাশিকে আমরা প্রকাশ করি কিভাবে, কোনো একটা সাধারণত আমাদের যে কোনো ভৌত রাশিকে যখন আমরা প্রকাশ করি, যেরকম ধরো আমরা যদি ভর বলি, কোনো বস্তুর ভর কত, বললাম 5 কেজি, বললাম 6 কেজি, যাই বলি, তাহলে একটা নাম্বার আছে প্লাস একটা ইউনিট আছে, তাই তো। কোনো বস্তুর ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, সাপোজ আমাদের কোনো বস্তুর ভর এম ইকুয়াল টু 5 কেজি। তো এখানে কি রয়েছে, একটা নাম্বার রয়েছে আর একটা ইউনিট রয়েছে। তো এই নাম্বার আর ইউনিট মিলিয়ে যেটা দিচ্ছে সেটা আমরা ভৌত রাশির ম্যাগনিটিউড বা মান বলতে পারি।
কিন্তু কিছু কিছু ভৌত রাশি আছে যেটাকে এক্সপ্রেস করার জন্য শুধুমাত্র এইটাই যথেষ্ট নয়। তোমরা জানো, মনে করো আমি যদি সরণ, কোনো ব্যক্তির সরণ আমরা যদি বলি 5 মিটার, তোমার জানতে ইচ্ছে করবে যে কোন দিকে সরণ 5 মিটার, তার মানে কি অভিমুখ জানতে চাইছো। দেখো নাম্বার আর ইউনিট তো রয়েছে, তার সঙ্গে একটা কি রয়েছে, প্লাস কি চাই, অভিমুখ চাই, ডিরেকশন চাই, ডিরেকশন চাই। তো বুঝতে পারছো যে কিছু কিছু ভৌত রাশি এমন আছে যাদেরকে আমরা শুধুমাত্র মান এবং ইউনিট দিয়ে প্রকাশ করতে পারি, সাফিসিয়েন্ট টু এক্সপ্রেস দ্যাট কাইন্ডস অফ কোয়ান্টিটি, যে একটা মান দিয়ে দিলাম তার সঙ্গে একটা ইউনিট দিয়ে দিলাম, তাহলে আমরা যেমন ধরো কোনো বস্তুর ভর 5 কেজি বললে সেইটা সম্পর্কে আমাদের কিছু ইন্টারেস্ট থাকছে না, মানে কমপ্লিটলি জানা হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা কোনো বস্তুর সরণ 5 মিটার বলি, আমাদের ইন্টারেস্ট থাকছে এখনো পর্যন্ত যে কোন দিকে সরণ। তো সেই অনুযায়ী ভৌত রাশিকে আমরা প্রথমে দুভাগে ভাগ করে পড়তে পারি, যে রাশির কেবলমাত্র মান আছে তাকে আমরা বলবো স্কেলার রাশি, যে রাশির মান এবং অভিমুখ 2 আছে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে দেখো ভৌত রাশিকে আমরা ইনিশিয়ালি প্রাথমিকভাবে দুভাগে ভাগ করতে পারি। ভৌত রাশিকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা কি স্কেলার রাশি, স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি যদিও তোমাদের আমি একটু অ্যাডভান্স বলে রাখি যে এই দুটো রাশি ছাড়াও একটা রাশির কথা অনেক সময় বলা হয়, যেটা হচ্ছে টেনসর রাশি, যেটা স্কেলার বা ভেক্টর না। আসলে টেনসর হচ্ছে একটা জেনারেল বিষয়, টেনসরেরই বিশেষ ভাগ হচ্ছে স্কেলার এবং ভেক্টর। আমি সামান্য একটু ডিসকাস করবো, যদিও তোমাদের সিলেবাসের মধ্যে নয়। তোমাদের এখানে এইটুকু জানলে যথেষ্ট যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, দুভাগে ভাগ করে পড়া হচ্ছে আমরা বলতে পারি। একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ওকে, আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ওয়ান ইজ স্কেলার, অ্যানাদার ওয়ান ইজ ভেক্টর। ওকে, তো স্কেলার রাশি কি? স্কেলার রাশি আমরা যদি বলি, দেখো স্কেলার রাশিকে আমরা প্রথম ফার্স্ট বলবো যে রাশির কেবলমাত্র মান আছে, যে রাশির কেবলমাত্র মান রয়েছে, কোনো দিক বা অভিমুখ নেই, কেবলমাত্র মান রয়েছে। ঠিক তো, কোনো দিক বা অভিমুখ নেই, যে রাশিকে শুধুমাত্র একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, সংখ্যা এবং একটি ইউনিট। প্রকাশ করার জন্য কি প্রয়োজন? প্রকাশ করার জন্য একটি সংখ্যা, প্রকাশ করার জন্য জাস্ট একটি সংখ্যা বা একটি নাম্বার, একটি সংখ্যা এবং একটি একক প্রয়োজন, এবং একটি একক প্রয়োজন, এবং একটি একক প্রয়োজন। ওকে, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে দেখো শুধুমাত্র মান দিলে হবে না, মানের সঙ্গে সঙ্গে অভিমুখও থাকতে হবে। তো যে রাশির মান এবং অভিমুখ 2 রয়েছে, যে রাশির মান এবং অভিমুখ 2 রয়েছে, 2 রয়েছে। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, দেখো আমরা যে স্কেলার রাশির যখন আমরা যোগ বিয়োগ করি সেটাকে আমরা স্কেলার বীজগণিত বলবো। যে স্কেলার রাশির যোগ বিয়োগ আমরা বা স্কেলার রাশির যে যোগ বিয়োগ যে অপারেশন করে থাকে তাকে স্কেলার বীজগণিত, অর্থাৎ স্কেলার রাশি যেটা মেনে চলবে সেটা হচ্ছে স্কেলার বীজগণিত। তো স্কেলার রাশি কি করবে? স্কেলার বীজগণিত মেনে চলবে। জাস্ট লিখে দিচ্ছি এখানে, স্কেলার বীজগণিত মেনে চলে, বীজগণিত মেনে চলে। কিন্তু দেখো কোনো রাশির যদি মান এবং অভিমুখ দুটোই থাকে, আমরা তবেই তাকে ভেক্টর রাশি বলবো যদি সে কিন্তু ভেক্টর বীজগণিত মেনে চলে। ভেক্টর বীজগণিতের কিছু রুল আছে ভেক্টর যোগ বিয়োগের জন্য, যেমন ধরো ভেক্টরের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, এরকম কিছু আমরা ল পাবো। তো কোনো রাশির মনে করো মান এবং অভিমুখ আছে বলে দিলাম রাশিটা ভেক্টর রাশি হয়ে যাবে এমনটা নয়, কিন্তু মান এবং অভিমুখের সাথে সাথে কি থাকতে হবে? তাকে অবশ্যই ভেক্টর বীজগণিত মেনে চলতে হবে। ভেক্টর বীজগণিতের যে বেসিক রুলস গুলো আছে, যেমন ধরো সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, এগুলো মেনে চলতে হবে। তাহলে আমরা বলবো যে রাশির মান এবং অভিমুখ 2 রয়েছে, এবং অবভিয়াসলি দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো যে কেন আমি বলছি দ্বিতীয় পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, যে রাশির মান এবং অভিমুখ 2 রয়েছে, এমনকি যে রাশি অবশ্যই ভেক্টর বীজগণিত মেনে চলে, যে রাশি অবশ্যই ভেক্টর বীজগণিত মেনে চলে, ফর এক্সাম্পল যেমন ধরো সামান্তরিক সূত্র, এটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যে এক্সাম্পল কি, যেমন ধরো ভেক্টর বীজগণিতের সূত্র বলতে যেমন ধরো সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল, আমরা ডিসকাস করবো এগুলো পরে। সামান্তরিক সূত্র আসলে কি? সামান্তরিক সূত্র দেখো আমি কেন বলছি যে কোনো একটা রাশিকে দুটোই মানতে হবে তবে তাকে আমরা ভেক্টর রাশি বলবো। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনে করো প্রবাহ মাত্রা এমন একটা রাশি, প্রবাহ মাত্রা, ঠিক আছে, কারেন্ট তোমরা জানো, শুনেছো প্রবাহ মাত্রা। দেখো
যাকে আই দিয়ে সাধারণত প্রকাশ করা হয়। তো এই রাশিটা বললে তোমরা এমনিতে তোমরা স্কেলার রাশি ভেক্টর রাশি বুঝতে পারছো। যেমন ধরো আমি এখানে এক্সাম্পলগুলো দিয়েছিলাম যে ভর হচ্ছে যে এর কোনো অভিমুখ নেই, ভর হচ্ছে স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি, কিন্তু দেখো স্মরণ হচ্ছে ভেক্টর রাশি, বল হচ্ছে এই ভেক্টর রাশি, তোমরা এখানে এক্সাম্পল হিসাবে লিখতে পারো। কিন্তু দেখো প্রবাহ মাত্রা এমন একটা রাশি, দেখো প্রবাহ মাত্রা কি রাশি বলবে, প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ দুই আছে তোমরা জানো। দেখো মনে করো কোন একটা ওয়্যার, এটা ওয়্যার, এই ওয়্যার মনে করো কারেন্ট যাচ্ছে আই, এই ওয়্যারটা মনে করো দুভাগে ভাগ হয়ে গেছে সাপোজ, তাহলে কি হবে দেখো এদিকে কিছুটা কারেন্ট যাবে I1, এদিকে কিছুটা কারেন্ট যাবে I2। দেখো আমি বলি তোমাদেরকে প্রথমে যে সামান্তরিক সূত্র আসলে কি, সামান্তরিক সূত্র আসলে কি, তাহলে তোমরা বুঝতে পারবে প্রবাহ মাত্রার বিষয়টা। দেখো সামান্তরিক সূত্র আসলে কি আমি জাস্ট একটা বোঝানোর চেষ্টা করছি। মনে করো দুটো ভেক্টর রয়েছে, আমরা পরে এগুলো ডিসকাস করবো, জাস্ট ডেফিনেশনটা বোঝার জন্য আমি এটা বলছি। হ্যাঁ, মনে করো দুটো ভেক্টর রয়েছে, একটা ভেক্টর হচ্ছে এ সাধারণভাবে, একটা ভেক্টর হচ্ছে বি। দেখো যদি আমরা স্কেলার যোগ করি তাহলে সিম্পল আমরা এ প্লাস বি বলবো, সিম্পল দুটো যোগফল হবে এ প্লাস বি। কিন্তু যদি এ আর বি ভেক্টর রাশি হয় না, তখন তাদের যে যোগফলের মানটা হবে, ভেক্টর রাশি হলে যোগফলের মান হবে আবার অভিমুখ আলাদা হবে। মনে করো এ স্কেলার বি স্কেলার, সিম্পল এ প্লাস বি করে দিলাম, এটা যে স্কেলার যোগ হয়ে গেল, স্কেলার যোগ, সিম্পল স্কেলার এডিশন বা স্কেলার যোগ। কিন্তু মনে করো এ আর বি ভেক্টর রাশি, তখন তাদের যদি যোগ করি, মনে করো এদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর, কোন একটা রাশির অভিমুখ এদিকে আছে এ রাশির অভিমুখ, এদিকে হচ্ছে বি রাশির অভিমুখ বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে এদের যে যোগফলটা হবে না, সেই যোগফলটা হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। দেখো 2ab cos থিটা কেন হচ্ছে, কি হচ্ছে আমরা পরে বুঝবো। এইটুকু প্রথমে বোঝার চেষ্টা করি, স্কেলার যোগ সিম্পল এ প্লাস বি, কিন্তু ভেক্টর যোগ যখনই বলবো তখন তাদের একটা অভিমুখ থাকবে এবং যোগফলের ফলে এরকম একটা রাশি পাওয়া যাবে, এটাই সামান্তরিক সূত্র। হ্যাঁ, যে এ আর বি যোগ করে মনে করে কোনো একটা অন্য রাশি পাওয়া গেল সি, তাহলে সি ইকুয়াল টু এটা হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যেটা একটু আগে বলছিলাম, মনে করো একটা প্রবাহ মাত্রা সাপোজ আই এর দুভাগে ভাগ হয়ে গেছে, দেখো যাদের মধ্যবর্তী কোণ থিটা। দেখো প্রবাহ মাত্রা অভিমুখ আছে, কারেন্ট একটা নির্দিষ্ট দিকে যায় ওয়্যারের মধ্যে, যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে কারেন্টের অভিমুখ হয়। তাহলে দেখো যদি কারেন্ট স্কেলার রাশি হয় তাহলে সিম্পল এটা I1 প্লাস I2 হওয়া উচিত। I ইকুয়াল টু কি হওয়া উচিত, I ইকুয়াল টু যদি I1 প্লাস I2 হয় মনে করো, তাহলে আমরা একে কি বলবো, স্কেলার রাশি, স্কেলার রাশি। কিন্তু যদি মনে করো প্রবাহ মাত্রা ভেক্টর রাশি হয় তাহলে এই সূত্রটা মেনে চলবে, তাহলে সেক্ষেত্রে I সমান কত হবে, রুট ওভার I1 স্কোয়ার I2 স্কোয়ার প্লাস 2 I1 I2 cos থিটা, তখন এটা হয়ে যাবে। দেখো তাহলে দেখো প্রবাহ মাত্রা যদি স্কেলার রাশি হয় তাহলে এই ফর্মুলাটা মেনে চলবে, যদি ভেক্টর রাশি হয় তাহলে এই ফর্মুলাটা মেনে চলবে, ভেক্টর রাশি হয় এই ফর্মুলা। এখন কোন ফর্মুলাটা মেনে চলে, দেখো কোন ফর্মুলাটা মেনে চলে এটা আমরা কি করে জানতে পারবো, ক্লাস 12 তোমরা পড়বে কারেন্ট ইলেকট্রিসিটি বলে একটা চ্যাপ্টার আছে ক্লাস 12, চলো তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। সেই কারেন্ট ইলেকট্রিসিটি তোমরা একটা বিশেষ ল পড়বে যাকে বলা হয় কিরচফস ল। কি বলা হয়, কিরচফস ল। কিরচফস ল কি বলছে, যে কোনো কারেন্ট যখন দুটো ভাগে ভাগ হয়ে যায় তখন সিম্পল I ইকুয়াল টু I1 প্লাস I2 হয়। সিম্পল এই রিলেশনটা মেনে চলে, সিম্পল রিলেশনটা মেনে চলে। তার মানে কি, দেখো এটা একটা স্কেলার রাশি। তার মানে কি হলো বলতে দেখি, আলটিমেটলি প্রবাহ মাত্রা হচ্ছে স্কেলার রাশি, কিন্তু দেখো প্রবাহ মাত্রা অভিমুখ আছে, প্রবাহ মাত্রা অভিমুখ আছে, তা সত্ত্বেও প্রবাহ মাত্র স্কেলার রাশি। কেন, কারণ প্রবাহ মাত্রা ভেক্টরের সূত্র মেনে চলেনি, স্কেলারের সূত্র মেনে চলে, স্কেলার বীজগণিত মেনে চলে। ওই জন্য আমি ডেফিনেশনের সময় বলছিলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র মান অভিমুখ থাকলে হবে না, মান অভিমুখ তো প্রবাহ মাত্রারও আছে, কিন্তু প্রবাহ মাত্রা স্কেলার রাশি নয়, প্রবাহ মাত্রা ভেক্টর রাশি নয়, প্রবাহ মাত্রা স্কেলার রাশি। কেন, কারণ এ কেবলমাত্র স্কেলার বীজগণিত মেনে চলে, ভেক্টর বীজগণিত মেনে চলে না। সেটা আমরা কি করে পাচ্ছি, কিরচফস ল থেকে আমরা জানতে পাচ্ছি। ওই জন্য আমরা এখানে এজ এ নোট লিখতে পারি যে প্রবাহ মাত্রা এমন একটি রাশি, এটা লিখে রাখো, এটা অনেক সময় কোশ্চেন পড়ে, যে প্রবাহ মাত্রা এমন একটি রাশি। দেখো এইভাবেই কনসেপ্ট আমাদের ধীরে ধীরে ডেভেলপড হবে। প্রবাহ মাত্রা এমন একটি রাশি, এমন একটি রাশি যার মান এবং অভিমুখ দুই আছে, যার মান এবং অভিমুখ দুই আছে, কিন্তু ভেক্টর রাশি নয়। কারণ কিন্তু ভেক্টর রাশি নয়, কিন্তু ভেক্টর রাশি নয় কারণ এটি ভেক্টর বীজগণিত মেনে চলে না, কারণ এটি ভেক্টর বীজগণিত মেনে চলে না।
ভেক্টর বীজগণিত মেনে চলে না। ঠিক আছে, তাহলে ভেক্টর বীজগণিত যদি না মানে তাহলে স্কেলার বীজগণিত মানছে, তাহলে স্কেলার রাশি বলবো আমরা। ঠিক আছে, তার মানে তোমাদেরকে ভেক্টরের ডেফিনেশনটা সম্পর্কে অ্যাওয়ার করার জন্য আমি এটা বলছি যে ভেক্টরের ডেফিনেশনটা অনেক সময় তোমরা কি করো লিখে দাও যে কোনো যে রাশির মান এবং অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলা হয় না, শুধু পড়া মাত্রারও আছে, হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে কি বলতে হবে, যে রাশির মান আছে অভিমুখ আছে এবং ভেক্টর বীজগণিত মেনে চলে তাকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা আমি বলছিলাম যে মনে করো রাশির কথা যখন আমরা বলছি যে আমরা বলছি রাশিকে দুভাগে ভাগ করা হয়, স্কেলার রাশি ভেক্টর রাশি, এটা কিন্তু সঠিক কথা নয়। ঠিক আছে, আমরা ক্লাস 11 ফিজিক্সে রাশিকে দুই ভাগে ভাগ করে পড়েছি, সেটা আলাদা কথা। আমরা কতগুলো রাশিকে স্কেলার বলেছি, কতগুলো রাশিকে ভেক্টর বলেছি, সেভাবে পড়েছি। তার মানে এমন যে রাশি দুই প্রকার, স্কেলার ভেক্টর ছাড়া কিছু নেই। এমনও রাশি আছে যে স্কেলার রাশিও নয় ভেক্টর রাশিও নয়, সে হচ্ছে টেনসর রাশি। তাহলে সাধারণভাবে কোনো রাশি কি টেনসর রাশি, স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি টেনসর রাশির একটি বিশেষ বিশেষ রূপ। তোমরা জাস্ট এইটুকু মনে রাখো, এটা অ্যাডভান্স টপিক, তবু আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, এজ এ নোট তোমরা লিখে রাখতে পারো। কি না, স্কেলার এবং ভেক্টর রাশি টেনসর রাশির বিশেষ রূপ। স্কেলার এবং ভেক্টর প্রকৃতপক্ষে টেনসর রাশির বিশেষ রূপ। বিশেষ রূপ, বিশেষ রূপ। দেখো টেনসর রাশির র্যাঙ্ক বা ক্রম বলে একটা বিষয় আছে, আমি সেগুলো ডিটেলস যাব না। যদি মনে করো টেনসর রাশির ক্রম শূন্য হয় তখন তাকে স্কেলার বলা হয়, মানে স্কেলার হচ্ছে কি এটি শূন্য ক্রমের টেনসর। ঠিক আছে, তাহলে টেনসর রাশির ক্রম যদি 1 হয়, যেটা র্যাঙ্ক বলা হয় ইংরেজিতে, টেনসর, টেনসরকে ইংরেজি আমরা এইভাবে লিখতে পারি TENSOR। তাহলে লিখো যে টেনসর রাশির ক্রম বা যেটাকে আমরা র্যাঙ্ক বলে থাকি ইংরেজিতে শূন্য হলে তাকে স্কেলার বলা হয়, তাকে স্কেলার বলা হয়। ঠিক আছে, আর কি দেখো টেনসর রাশির ক্রম যদি 1 হয় তখন সেটি ভেক্টর। টেনসর রাশির ক্রম 1 হলে তাকে ভেক্টর রাশি বলে। তাকে ভেক্টর রাশি বলে। ওকে, তাহলে টেনসর রাশির ক্রম যদি 2 হয় তাকে কি রাশি বলে, টেনসর রাশি বলে। তাহলে দেখো টেনসর রাশির র্যাঙ্ক যদি বা ক্রম শূন্য যখন হয় তখন স্কেলার 1 হলে ভেক্টর আলাদা নাম দেওয়া হয়েছে জাস্ট। কিন্তু টেনসর রাশির ক্রম যদি 2 হয় তখন তাকে আমরা সিম্পল টেনসর বলবো, যে দ্বিতীয় ক্রমের টেনসর। 3 হলে তৃতীয় ক্রমের টেনসর, 4 হলে চতুর্থ ক্রমের টেনসর। তার মানে স্কেলার কি শূন্য ক্রমের টেনসর, ভেক্টর কি প্রথম ক্রমের টেনসর, টেনসর অফ র্যাঙ্ক 1। তো টেনসর হচ্ছে জেনারেল রাশি, যে টেনসর রাশির বিশেষ বিশেষ রূপ হচ্ছে স্কেলার ভেক্টর। বেসিক্যালি টেনসর রাশির যেমন স্কেলার রাশির কি কোনো অভিমুখ নেই, ভেক্টর রাশির কি একটা নির্দিষ্ট অভিমুখ আছে, টেনসর রাশির কি কোনো ফিক্সড ডিরেকশন নেই, অনেক দিকে ডিরেকশন থাকতে পারে, দ্যাট ইজ টেনসর রাশি। ঠিক আছে, তো টেনসর রাশির যখন একটা ফিক্সড ডিরেকশন হয়ে যায় তখন ভেক্টর, যখন কোনো ডিরেকশন থাকেনি তখন কি স্কেলার। বুঝা গেল? তাহলে এটা সম্পর্কে তোমাদের বিশেষ আর জানার প্রয়োজন নেই, জাস্ট তোমরা এটা এজ এ নলেজ, অ্যাডভান্স নলেজ তোমরা জেনে রাখো। তাহলে আমরা কি পড়লাম, বেসিক্যালি আমাদের এখানে উদ্দেশ্য কিন্তু রাশি যেটা পড়া সেটা হচ্ছে ভেক্টর এলজেব্রা বা ভেক্টর রাশি। আমরা দেখলাম যে রাশি হচ্ছে যে 2 প্রকার, স্কেলার ভেক্টর। বা স্কেলার সম্পর্কে আমরা আগে অলরেডি পড়ে ফেলেছি, স্কেলার এলজেব্রা আমরা ক্লাস 10 পর্যন্ত প্রচুর করেছি, যা এলজেব্রা পড়েছে সব স্কেলার এলজেব্রা। আমাদের উদ্দেশ্য ভেক্টর এলজেব্রাকে এস্টাবলিশ করা এই চ্যাপ্টারে, যাতে করে আমরা পরবর্তী ক্ষেত্রে কি হয় যখন ভেক্টর এলজেব্রা ইউজ হবে ফিজিক্সে অন্যান্য চ্যাপ্টারে আমরা খুব ভালো করে বুঝতে পারি। আর ভেক্টর এলজেব্রা থেকে কোশ্চেনও আসতে পারে পরীক্ষাতে। ভেক্টর এলজেব্রা তোমাদের সিলেবাসও রয়েছে, প্লাস এই ভেক্টর এলজেব্রা দুটো বেনিফিট এখান থেকে। প্রথমত এটা তোমাদের সিলেবাসে রয়েছে, পরীক্ষা লিখলে মার্কস পাবে ভালো করে প্রিপারেশন নিলে। দ্বিতীয় কথা কি হবে, তোমরা যদি ভালো করে পড়ো অন্যান্য চ্যাপ্টার বুঝতে প্রচুর সুবিধা হবে। ক্লাস 12-এ তো ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স যখন তোমরা পড়বে ভেক্টর ছাড়া কোনো কাজই চলবে না। ক্লাস 11-এও প্রচুর ইউজ হবে ভেক্টরের, কিন্তু 12-এ বেশি ইউজ হবে। কাজে আমি বলছি প্রথম থেকে ফিজিক্সে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার মন দিয়ে বুঝতে হবে। একটা চ্যাপ্টার যদি না বুঝতে পারো পরের চ্যাপ্টারে তার ইফেক্ট পড়বে,
পরের চ্যাপ্টার যদি না বুঝতে পারো তারপরের চ্যাপ্টারে তার এফেক্ট পড়বে। কাজে প্রথম থেকে আমি যেভাবে পড়াচ্ছি সিরিয়ালে যদি তোমরা পড়ে যাও কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, আর আমরা কি বললাম যে স্কেলার রাশি বলতে কি বোঝো, স্কেলার অ্যালজেব্রা কি, যে রাশি স্কেলার অ্যালজেব্রা মেনে চলে, স্কেলার অ্যালজেব্রা অলরেডি আমরা জানি। ভেক্টর রাশি কি, যে রাশির মান অভিমুখ 2 আছে এবং যা ভেক্টর বীজগণিত মেনে চলে। ভেক্টর রাশির উদাহরণ তোমরা জানো, প্রচুর উদাহরণ, আরো আমরা প্রচুর রাশি পড়বো, তখন আমরা বলবো যে রাশিটা কি রাশি, ভেক্টর না স্কেলার রাশি, প্রচুর উদাহরণ আসবে, উদাহরণ নিয়ে টেনশনের কিছু নেই। আর বললাম যে একটা অ্যাডভান্স নলেজ যে টেনসর রাশির দুটো বিশেষ রূপ হচ্ছে স্কেলার এবং ভেক্টর। এবার আমরা কি পড়বো দেখো, বেসিক্যালি আমাদের উদ্দেশ্য কি ভেক্টর রাশিটাকে এস্টাবলিশ করা, ভেক্টর অ্যালজেব্রাটাকে এস্টাবলিশ করা। যেরকম তো একটা সেন্টেন্স লিখতে গেলে প্রথমে কি তোমরা সেন্টেন্স লিখো, প্রথমে লেটার কি দিয়ে প্রকাশ করি ল্যাঙ্গুয়েজটাকে, ওয়ার্ড ফরমেশন কিভাবে হয়, তার গ্রামাটিক্যাল রুল কি, তারপর আমরা সেন্টেন্স ফরমেশনে যাই। সিমিলারলি দেখো প্রথমে আমরা জানলাম ভেক্টর রাশি আসলে কি, এবারে জানবো ভেক্টর রাশি কিভাবে ডিনোট করা হয়, নোটেশন কি হয় ভেক্টরের, জ্যামিতিক ভাবে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয়। কারণ দেখো তোমরা যদি স্কেলার অ্যালজেব্রার সঙ্গে জ্যামিতিটাকে অ্যাড করে দাও, দেখবে তোমরা যখন ভেক্টর অ্যালজেব্রা পড়বে পুরোপুরি দেখবে ভেক্টর অ্যালজেব্রার কিছুই নয়, তোমরা যে স্কেলার অ্যালজেব্রা অলরেডি পড়েছো তার সঙ্গে জিওমেট্রিটাকে আমরা অ্যাড করব, বাস। জিওমেট্রি প্লাস স্কেলার অ্যালজেব্রা ইকুয়াল টু ভেক্টর অ্যালজেব্রা, কিছুই নেই। তাহলে প্রথমে নোটেশন বলবো এবং কিভাবে একটা জিওমেট্রিক্যাল প্লেনে জ্যামিতিক তলে কিভাবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, তারপর আমরা দেখবো যে বিভিন্ন ধরনের ভেক্টর রয়েছে, কিভাবে ভেক্টরের যোগ বিয়োগ করা হবে সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো। আজকের ক্লাসে আমরা আর দুটো জিনিস আলোচনা করব, যে ভেক্টরকে কিভাবে নোটেশন দেওয়া হয়, অর্থাৎ ডিনোট কিভাবে করা হয়, ভেক্টর নোটেশন কিভাবে করা হয়, আর হচ্ছে জিওমেট্রিক্যাল প্লেনে জ্যামিতিক তলে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, বাস। ওকে, সো নেক্সট টপিক ভেক্টরের সাংকেতিক প্রকাশ। নেক্সট টপিক হেডিং করো কি, ভেক্টরের সাংকেতিক প্রকাশ। সাংকেতিক প্রকাশ বা বলতে পারি নোটেশন, ভেক্টর নোটেশন। ভেরি ইম্পর্টেন্ট থিং। দেখো ভেক্টর নোটেশন কিভাবে দেওয়া হয়, তোমার কাছে যে কোনো ইংলিশ ক্যাপিটাল লেটার ইউজ করতে পারো, কি ইউজ করতে পারো, ইংলিশ ক্যাপিটাল লেটার। যেরকম আমি বললাম যে এ ভেক্টর, আমি বললাম বি ভেক্টর, আমি বললাম সি ভেক্টর। যেমন ধরো বলকে আমরা প্রকাশ করি এফ দিয়ে, তাহলে এফ ভেক্টর আছে, হ্যাঁ না। যদি আমরা বলি ভেলোসিটি, বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, তাহলে ভি একটা ভেক্টর রাশি হয়ে গেল। ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ একটা ভেক্টর রাশি হয়ে গেল। তাহলে প্রথমত কি, প্রথমে আমরা চেষ্টা করবো ইংলিশ ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করে, যদি প্রয়োজন হয় কখনো কখনো আমরা স্মল লেটার দিয়ে প্রকাশ করবো অবশ্যই, যেমন ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যখনই কোনো ভেক্টর রাশি বোঝাবে তখন মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হবে, এরকম ভাবে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। বল ভেক্টর আছে, এফ লিখলে কি করে বুঝবে এটা ভেক্টর বলে, মাথায় একটা তীর চিহ্ন থাকবে। ভেলোসিটি ভেক্টর আছে, কি করে বোঝা যাবে, মাথায় একটা তীর চিহ্ন থাকবে। এক্সিলারেশন ভেক্টর আছে, কি করে বোঝা যাবে, মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হবে। এটা হচ্ছে একটা পদ্ধতি ভেক্টর রাশিকে প্রকাশ করা। দেখো এরকম চিন্তার ভাবার কোনো কারণ নেই যে অভিমুখ আছে বলে এরকম আমরা একটা তীর চিহ্ন দিচ্ছি, এটা প্রকাশ করার পদ্ধতি। মানে এটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি এটা কি না, এটা হচ্ছে প্রথম ক্রমের যে টেনশন না, প্রথম ক্রমের টেনসর প্রকাশ করার পদ্ধতি। মনে করি যদি কোনো দ্বিতীয় ক্রমের টেনসর হয়, যেমন ধরো আমরা জড়তা ভ্রামক পড়বো, জড়তা ভ্রামক আই পরে পড়বো, হ্যাঁ, জড়তা ভ্রামক আইটা একটা টেনসর আছে, একে আমরা এইভাবে প্রকাশ করি, এইভাবে বোথ সাইড তীর চিহ্ন দিয়ে। তো এগুলো জাস্ট বিভিন্ন ক্রমের টেনসরকে প্রকাশ করার একটা পদ্ধতি, আর কিছুই নেই। এরকম হওয়ার কোনো কারণ নেই যে ভেক্টরের অভিমুখ আছে বলে এটা এরকম তীর চিহ্ন দেওয়া হচ্ছে না, ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, অভিমুখ আছে বলে ভেক্টর আছে, তাই ভেক্টর রাশি নোটেশন এটা বলতে পারো, এটা কোনো অভিমুখ বোঝাচ্ছে না। মানে এইদিকে তীর চিহ্ন আছে মানে অভিমুখ এইদিকে, এরকম কোনো মানে নেই। মনে করো অভিমুখ এইদিকে হলে তীর চিহ্ন এইদিকে হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। জাস্ট এটা একটা নোটেশন, জাস্ট এটা একটা নোটেশন ভেক্টর রাশি বোঝাতে। যেমন ধরো বল একটা ভেক্টর রাশি এভাবে লিখবো, বেগ একটা ভেক্টর রাশি এভাবে লিখবো। মনে করো ভর, বস্তুর ভর এম দিয়ে প্রকাশ করে ভেক্টর রাশি নয়, তাহলে আমরা তীর চিহ্ন দেবো না। তার মানে আমরা কোনো একটা লেটারকে যদি ইংলিশের ইউজ করি তার মাথায় একটা তীর চিহ্ন দেবো। যদি তীর চিহ্ন না দিই তাহলে আমাদেরকে কি করতে হবে, বোল্ড লেটার লিখতে হবে, বোল্ড মানে এইভাবে লিখতে হবে, যেটা আমাদের পক্ষে লেখা সম্ভব নেই খাতাতে বারবার, বোল্ড লেটার, ঠিক আছে। বোল্ড লেটারও আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা এখানে করবো না, আমরা এটা ইউজ করব। এটা মোস্ট ফ্যামিলিয়ার আমাদের লেখার ক্ষেত্রে, বা তোমাদের যে বই সেই বইতে এভাবেই থাকে। অনেক স্ট্যান্ডার্ড বইতে অনেক সময় হায়ার যে অ্যাডভান্স বুক রয়েছে, যেরকম ধরো বিএসসি টেসির বুকে অনেক সময় এরকম ভাবে লেখা থাকে। তো আমি দেখেছি যে বেশিরভাগ এইচএস এর বইতে এইভাবে লেখা থাকে। ওকে, তো তোমরা এইভাবে ইউজ করবে, কোনো প্রবলেম নেই। ওকে, তো এইটা হচ্ছে ভেক্টরের সাংকেতিক প্রকাশ।
সাংকেতিক ফর্মে জাস্ট আমরা কিভাবে ডিনোট করবো ভেক্টরকে, তীর চিহ্ন দিয়ে মাথায়, যে কোনো একটা ইংলিশ ক্যাপিটাল লেটারে মাথায় তীর চিহ্ন, যদি ক্যাপিটাল লেটার না হয় কোনো কোনো সময় স্মল লেটারেও লিখি, কিন্তু মাথায় তীর চিহ্ন, অ্যাকচুয়ালি নিয়ম ক্যাপিটাল লেটারে লিখি, আদারওয়াইজ বোল্ড লেটার করতে পারো, কোনো সমস্যা নেই। অনেক সময় নিচে দাগ দিয়েও করা হয়, যেরকম ধরো মনে করো আমরা বলছি এ একটা ভেক্টর এইভাবে লিখলাম, বি একটা ভেক্টর এইভাবে লিখলাম, তবে এটা হচ্ছে মোর পপুলার, ঠিক আছে, এটাই ইউজ করবে। ওকে, নেক্সট হচ্ছে ভেক্টর জ্যামিতিক প্রকাশ, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, দেখো সরণ হচ্ছে ভেক্টর রাশি, তোমরা জানো সবাই, সরণ হচ্ছে ভেক্টর রাশি। তো দেখো আমরা মনে করো আমি সাপোজ বললাম যে পূর্ব দিকে সরণ, আমি এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি বললাম যে পূর্ব দিকে 2 মিটার সরণ, এটা একটা বললাম মনে করো। তারপরে বললাম মনে করো পূর্ব দিকে 4 মিটার সরণ। দেখো কিভাবে প্রকাশ করা হবে এটাকে, এটা সরণ একটা ভেক্টর আছে, 2 মিটার সরণ বলছি, তাহলে আমরা প্রথম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বলবো। দেখো সাপোজ এটা মনে করি ইস্ট, এদিকটা ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে আমরা এটা স্কেল একটা নিজের মতো ধরে নিই, মনে করো আমরা ভাবলাম যে এইখানে অবধি ধরবো 1, এখানে অবধি ধরবো 2, এখানে 3, এখানে 4। তা দেখো পূর্ব দিকে সরণ বলছে 4 মিটার, বুঝছে না, পূর্ব দিকে সরণ 2 মিটার প্রথমে বলছে, 2 মিটার। তাহলে এখান থেকে এটা যদি আমরা 1 বলি, এটা 2 বলি, এটা 3 বলি, এটা 4 বলি, তাহলে পূর্ব দিকে সরণ 2 মিটার মানে এইখানে অবধি। দেখো তাহলে সরণ কোন দিকে, পূর্ব দিকে, তাহলে এরকম আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করবো, যে স্ট্রেট লাইনটার দৈর্ঘ্য কত হবে, 2 মিটার, এটা তীর চিহ্ন দেবো এইভাবে। তাহলে পূর্ব দিকে সরণ 2 মিটার বুঝে 2 মিটার অবধি এরকম একটা তীর চিহ্ন দেবো। কিন্তু যদি মনে করো বলা হয় পূর্ব দিকে সরণ 4 মিটার, তখন এই তীর চিহ্নটা কোথাও অবধি আসবে, 4 অবধি আসবে, ডবল হয়ে যাবে। দেখো তীর চিহ্নটা কি দিকে থাকবে, তাহলে এটা হয়ে গেল 2 মিটার সরণ পূর্ব দিকে প্রকাশ, এটা হলো 4 মিটার সরণ পূর্ব দিকে প্রকাশ। তাহলে বেসিক্যালি কিভাবে প্রকাশ হচ্ছে, একটা স্ট্রেট লাইন দিয়ে, একটা স্ট্রেট লাইন যার দৈর্ঘ্যটা হচ্ছে ওই ভেক্টরটার সমান এবং যার অভিমুখটা কি হচ্ছে তীর চিহ্ন দিয়ে, এই স্ট্রেট লাইনটার মাথায় তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে না। তাহলে দেখো এই যে তীর চিহ্নটা যে দৈর্ঘ্য সেটা হবে 2 মিটার, সেটা আমরা একটা মোটামুটি স্কেল নিচ্ছি। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়াল নয়, অ্যাকচুয়াল এইভাবে তো গ্রাফে দেখানো যায় না, গ্রাফে সবসময় আমরা একটা স্কেল ধরে নিচ্ছি, স্কেল অনুযায়ী, মানে আমরা বলতে পারি সমানুপাতিক। কারণ দেখো আমরা যখন 2 মিটার এইখানে অবধি ধরেছি, 4 মিটার তো তার ডবলই ধরতে হবে, আমি তো এইখানে 4 লিখতে পারবো না। তার মানে 2 মিটার যা সরণ, 2 মিটার যে স্ট্রেট লাইনটা দিয়ে প্রকাশ হবে, 4 মিটারের যে স্ট্রেট লাইনটা অবশ্যই তো দ্বিগুণ দেখাতে হবে না। যদি মনে করো আমাকে 8 মিটার বলা হয়, তখন এই 4 এর দ্বিগুণ হবে, পূর্ব দিকে 8 মিটার। কিন্তু মনে করো কেউ বললো এটা পূর্ব দিকে না বলে সাপোজ আমাকে বললো যে পশ্চিম দিকে 2 মিটার সরণ। দেখো সাপোজ বললো যে পশ্চিম দিকে 2 মিটার সরণ, তখন কি হবে, দেখো পশ্চিম দিকে, এদিকে পূর্ব দিক, পশ্চিম দিকে, এইদিকে দেখাবো 2 মিটার, তীর চিহ্নটা এইদিকে হবে, এদিকে হবে। যদি আমাকে বলে দক্ষিণ দিকে, এইদিকে হবে। যদি বলে উত্তর দিকে, এইদিকে হবে। কিন্তু মনে করো বলে নর্থ ইস্ট, তাহলে নর্থ ইস্ট মানে এইদিকে হতে পারে, নর্থ ইস্ট মানে এইভাবে হতে পারে, নর্থ ইস্ট মানে এইভাবে হতে পারে। তখন কি করতে হবে, বলতে হবে যে ইস্টের সঙ্গে নর্থের দিকে কত কোণে, দেখো কত কোণে, এই অ্যাঙ্গেলটা বলতে হবে। না হলে আমরা অনেক সময় নর্থ ইস্ট মানে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল ভেবে নিই, কিন্তু সেটা নেসেসারি নয় যে একদম নর্থ ইস্ট মানে মাঝ বরাবর যাবে। এই মাঝ বরাবর গেলে 45 ডিগ্রি, আদারওয়াইজ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে পারে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে পারে না। তার মানে দেখো যখন আমরা একদম পূর্ব দিকে বলছি বা একদম দক্ষিণ দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে বলছি, তখন তো অ্যাঙ্গেল না বললেও চলছে, আসলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি আছে। কিন্তু বললো যে মনে করো যে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে, তাই না, তখন আমাদেরকে এইভাবে প্রকাশ করতে হবে যে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে, এদিকে 2 মিটার সরণ মনে করো সাপোজ। তার মানে বেসিক্যালি দেখো ইন জেনারেল ম্যাথমেটিক্যালি তো সবসময় ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ না থাকতে পারে, ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে ইউজ করি, এক্স ওয়াই অ্যাক্সিস, এদিকটা এক্স অ্যাক্সিস বললাম, এদিকটা ওয়াই অ্যাক্সিস বললাম। তাহলে এক্স ওয়াই তলে যখন কোনো ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করব, তখন কি করবো, একটা তীর চিহ্ন দিয়ে দেবো, সেই তীর চিহ্নের একটা স্ট্রেট লাইন করবো, স্ট্রেট লাইনের মাথায় একটা তীর চিহ্ন দেবো এবং বলে দেবো যে এই স্ট্রেট লাইনটা বা এই তীরটা এক্স বা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে রয়েছে। মনে করো এটা একটা ভেক্টর এ,
এ ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে রয়েছে, তখন এটা হয়ে গেল একটা কমপ্লিট রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। ওকে, কি এখানে এ ভেক্টর এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে রয়েছে। তাহলে দেখো, যার একটা অ্যাপ্লিকেশন আমি এখানে নিয়েছিলাম সরণ ভেক্টর, এটা সবসময় যে সরণ হবে তার কোনো মানে নেই, বল হতে পারে, ত্বরণ হতে পারে। মনে করো কোনো সাপোজ একটা বস্তু আছে স্মল এম ভরের, এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে মনে করো আমরা 5 নিউটন বল দিয়ে এদিকে টানছি। কত কোণ করেছে? মনে করো সাপোজ থিটা কোণ করেছে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, সাপোজ 30 ডিগ্রি কোণ করেছে। তাহলে এইভাবে দেখাচ্ছি যে 5 নিউটন বল এইভাবে বস্তুর উপরে কাজ করছে। দেখো, এটা হলো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। তার মানে এই তীর চিহ্নটার দৈর্ঘ্য কত হবে? এই তীর চিহ্নটার দৈর্ঘ্য হবে এই যে মানটা বলছি সেই মানটার সঙ্গে সমান। তাহলে কোনো ভেক্টরকে জ্যামিতিক তলে একটা সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়, যে সরলরেখার দৈর্ঘ্যটা হয় ভেক্টরের মানের সঙ্গে সমান, আর তার মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হয় যে তীর চিহ্নটা অভিমুখকে প্রকাশ করে। কিন্তু নোটেশনের তীর চিহ্নটা অভিমুখকে প্রকাশ করেনি, খেয়াল করতে হবে এটা। কিন্তু এইখানে যখন আমরা জিওমেট্রিক্যাল প্রকাশ বলছি সেখানে কিন্তু এটা ডিরেকশনটাকে প্রকাশ করছে, বুঝা গেল? তাহলে যে কোনো জ্যামিতিক তলে একটি ভেক্টরকে আমরা একটা সরলরেখার মাথায় তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। ওকে, এবং আমরা এটাও দেখিয়ে দিই যে এই সরলরেখাটা এক্স বা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে রয়েছে, সেটাই হয়ে যায় জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এর উপর ডিপেন্ড করেই আমরা ভেক্টরের যে ফার্দার অ্যালজেব্রা সেটা আমরা বলবো। ওকে, তো সেসব আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। ওকে, থ্যাংক ইউ।